বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল এবং সরকারের জন্য পরিষ্কার মেসেজ। ২৪-এর গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদ পরাজিত হয়নি, দিল্লির আধিপত্যবাদও একসাথে পরাজিত হয়েছে। অতএব এইটাকে একটা থেকে আর একটা আলাদা করবার সুযোগ নাই। প্রশ্ন হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক রেখে আমার গত ৫৬ বছর লাভ কি হয়েছে, আমি পাইছি কি? মানে এটা তো মানে মানে আনডিউ প্রেম হইতে পারে না যে শুধু এক পক্ষ সব পাবে আর এক পক্ষ শুধু দিবে। এই প্রেম তো মিউচুয়ালি বেনিফিশিয়াল হইতে হবে। এখন আওয়ামী প্রেম তো আমরা দেখছি, শেখ পরিবারের সাথে গান্ধী পরিবারের প্রেম, আওয়ামী লীগের সাথে কংগ্রেসের প্রেম, শেখ পরিবারের সাথে শেখ হাসিনা শেখ মুজিবের সাথে ভারতের প্রেম। এটা তো গত ৩৫ বছর ধরে আমরা দেখছি। ৩৫ বছর কেন বলতেছি? কারণ হচ্ছে ভারতীয় একাদশ প্রায় ৩৫ বছর দেশ শাসন করছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে। তাহলে সেই ভারতীয় একাদশ সময় আমরা পাইছিটা কি? আপনি বলতে পারেন যে বিএনপি মৌলবাদী দল, জামাত মৌলবাদী দল, বিএনপি জামাত জোট ভারতের শত্রু, ভারত বিরোধী। কিন্তু যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, তখন তো আওয়ামী লীগও ক্ষমতায় ছিল ৭২ থেকে ৭৫, তারপরে ৯৬ থেকে ২০০১, ৯ যখন ক্ষমতায় আসছে, প্রতিবারই তো হচ্ছে কংগ্রেস ওই পারে ক্ষমতায়, এই পারে আওয়ামী লীগ ক্ষমতায়। আমরা পেয়েছিটা কি? কোন কোন ন্যায্য হিস্যা আমরা পেয়েছি? পানির চুক্তি যেটা করেছে সেখানে তো সিকিউরিটি ক্লজ ছিল না। ভারত নিতে পারতেছে। ভারত কিন্তু একটা অপুষ্টিতে ভোগা রাষ্ট্র, এটা বুঝতে হবে। যে এটাকে আমি এক্সাম্পল দিই, আপনি যদি বস্তিতে যান অথবা কোনো মানে অভাবী পরিবারের সন্তান দেখেন রাস্তাঘাটে, আপনি দেখবেন ওই বাচ্চাটার হাত চিকন, পা চিকন, কিন্তু পেটটা মোটা। এই পেটটা মোটা হচ্ছে ওর পেটে প্রচুর কৃমি আছে, সে অপুষ্টিতে ভুগতেছে, সে প্রচুর জীবাণু আছে। ওই যে ডাক্তার ওই পাশে বসে আছে, সেটাকে মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবে। তার হাত এত চিকন সে কিছু জাগাইতে পারে না, তার পা এত চিকন সে দৌড়াইতে পারে না, খেলতে পারে না, তার মাথা এত মোটা থাকে যে এর ভিতরে কিছু নাই, জীবাণু জমে আছে, কৃমি জমে আছে। ভারত রাষ্ট্রটা হলো এরকম একটা পেট মোটা অপুষ্টিতে ভোগা রাষ্ট্র, যার মাথায় ঘিলু নাই, যার হাত পাও চিকন, মানে তার ভিতরে কোনো জেনারসিটি নাই। বড় হইলে কি, বড় হওয়ার ইয়েটা কি, চরিত্র কি? তাকে জেনারাস হইতে হয়। মানে পশ্চিমারা, ইউরোপিয়ানরা কেন সিভিলাইজেশন করতে পেরেছে? কারণ তাদের জেনারসিটি আছে, তারা আপনাকে আপন করে নিতে পারে। ভিন দেশের নাগরিকদেরকে নিয়ে কোটিতে কোটিতে ইউরোপিয়ানরা, আমেরিকানরা নাগরিক বানাইছে না? আর ভারত রাষ্ট্র কি করতেছে? নিজ দেশের নাগরিককে রাতের বেলা ৩টার সময় 0 পয়েন্টে ঠেলে দেয়, তার নাগরিকত্বের অধিকার থেকে তাকে বঞ্চিত করে। তার মাথায় কৃমি থাকার কারণে যেটা হচ্ছে, সে হইল ওই অপুষ্টিতে ভোগা একটা রাষ্ট্র। একটু একটু জানতে চাই আর কি। কিন্তু আপনি যে আমাদের যে মিডল ইস্ট, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বেশি মুসলিম কান্ট্রি, সেই মুসলিম কান্ট্রিগুলোতে যদি দক্ষ জনশক্তির যদি কথা বলি, সেখানে তো ভারতের প্রাধান্য সবচেয়ে বেশি। তাদেরকে কেন অপুষ্টি বলছেন আপনি? না, সেটা তাকে তো নাগরিকত্ব আকারে না, সেটা হচ্ছে লোক আকারে। দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে বলছেন না, সেটা হচ্ছে যে আপনার খুবই লো এন্ডে আছে আর কি। বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে, তো রাষ্ট্রের সমস্যা, আমার সমস্যা। এটা তো বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয় না। প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান কেন ভারতে না গিয়ে চীনে যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন? রাকিব কারেক্টলি পয়েন্ট আউট করেছে। প্রশ্ন হচ্ছে সে তো আপনাকে কিছু দিতে পারবে না, তার দেয়ার তো কিছু নাই। মানে ভারত আমাদেরকে এমন একটা ইমপ্রেশন দেয়, অথবা ভারতীয় দালাল শ্রেণীরা এমন একটা ইমপ্রেশন দেয়। ওই যে একজন সাংবাদিক কদিন আগে ওই দীনেশ ত্রিবেদী জিজ্ঞেস করছে না, ভাই আপনারা তো বড় দেশ, আমরা ছোট দেশ, আমাদেরকে দেখে শুনে রাখবেন। এভাবে তো রাষ্ট্র চলে না। ছোট দেশ বড় দেশের বিষয় না তো। তাহলে সিঙ্গাপুর কেন? সিঙ্গাপুর তো ঢাকার থেকে একটা ছোট দেশ, তো সে কেন G8 এর কনফারেন্সে যায়? মানে তার সাইজের কারণে তো সে যাচ্ছে না, তার ইকোনমিক পারফরমেন্সের কারণে সে যাইতেছে। সে কত উন্নত। আবার আপনি বিশাল দেশ রাশিয়া, ওই সে তো G8 এ যাইতে পারে না, তারা তো বাদ দিয়ে দিচ্ছে। তাহলে হচ্ছে যে আপনার সাইজ তো বিষয় না, বিষয় হচ্ছে আপনি ডেলিভার কি করতেছেন, তার উপর ডিপেন্ড করতেছে। তো ভারত এমন একটা রাষ্ট্র যার উপরে আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই। মানে সে এমন কিছু প্রডিউস করে না যেটা আমি না খাইলে মারা যাব, যারা না খাইলে আমার এখানে দুর্ভিক্ষ হবে, ওইখানে না গেলে আমার লোকরা বেকার হয়ে যাবে। আমাদের একজন অ্যাম্বাসেডার দেখবেন, আওয়ামী অ্যাম্বাসেডার, সে বলছে বাংলাদেশিরা হলো এমন লোক যে আমাজনের জঙ্গলে 3 মাস হাইটা নৌকায় কইরা, ডিঙ্গি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিবে, তারপর সে ভারত যাবে না। এটা হলো এরকম একটা জনগোষ্ঠী। ভারতের কর্মক্ষেত্র নেই সেক্ষেত্রে, কিন্তু পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা ভারতের উপর ডিপেন্ড করি। মোটেও না, কোনো বিষয়ে ডিপেন্ডেন্ট না, মোটেও না। এই ডিপেন্ডেন্সিটা এরকম না আমার বিকল্প মার্কেট আছে কিনা। যেমন ধরেন ভারত থেকে সবচেয়ে বেশি আমরা কি আনি? তুলা। আমাদের লার্জেস্ট ইম্পোর্টটা কি? কটন। 2.5 to 3 বিলিয়ন ডলারের তুলা। তুলা কি আর কোনো দেশ প্রডিউস করে না? পৃথিবীর বেস্ট প্রডিউসিং তুলা আসে কোত্থেকে? আমেরিকা থেকে আসে, ব্রাজিল থেকে, মিশর করে, উজবেকিস্তান, তাজিকিস্তান, এসব দেশ করে, মিশর করে, পাকিস্তান করে।
সব দেশ থেকে তুলে আনার সুযোগ আছে। ভারত থেকে আমি কেন এটা আনবো? ভারত আমাদের দেশে বিজেপি ক্ষমতায় আসার পরে গরু রপ্তানি বন্ধ করে দিচ্ছিল, আপনার মনে আছে? তো তখন কি ওই দেশের মুসলমানরা, এই দেশের মুসলমানরা গরু কোরবানি করে নাই? তারপরে করছে তো। আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি। আমাদের যে ল্যান্ড আছে, আমাদের পেঁয়াজ সাফিসিয়েন্টলি এই দেশে প্রডিউস হয়। আমাদের দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নাই মেট্রিক টনের হিসাবে। যেটা ঘাটতি আছে, সাপ্লাই ডিমান্ডের চেইনে প্রবলেম আছে, সিন্ডিকেটের প্রবলেম আছে। যারা এটাকে ব্লক করে ভারত থেকে পেঁয়াজ ইম্পোর্ট করার মতো পরিবেশ তৈরি করে, তারপর রসুন ইম্পোর্ট করার প্রয়োজন, এটা একটা পরিবেশ তৈরি করে। সেই জন্য প্রশ্ন হচ্ছে, আপনাকে রিলেশনশিপের জায়গায় মাথায় রাখতে হবে, প্রথম মাথায় রাখতে হবে আপনার সভরেন্টির কোশ্চেন। আপনি কার সাথে সম্পর্ক তৈরি করলে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট, আপনার বিজনেস। বাংলাদেশে এখন আপনার $40 বিলিয়ন চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। এইটাকে তো আমাকে $100 বিলিয়ন নিতে হবে। আমার যে বিজনেস ডেফিসিট আছে, আমার যে ট্রেড ডেফিসিট আছে, আমার যে বাজেট ডেফিসিট আছে, এই ডেফিসিটের টাকা আপনি কোথায় পাবেন? পশ্চিমারাও দিতে পারবে না, তাদের কাছে ফ্লোটিং মানি নাই। ফ্লোটিং মানি আছে চায়নার কাছে, রাশিয়ার কাছে। অতএব এই দেশের সাথে তো আপনাকে বিজনেস রিলেশনশিপ করতে হবে। এবং প্রাইম মিনিস্টার কারেক্টলি বলেছে, চায়নার সাথে এটা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। মানে প্রথমত এই রিলেশনশিপ সিদ্ধান্ত নিই, একদম অ্যাবসলিউটলি কারেক্ট ডিসিশন, এবং এখানে স্ট্যান্ড বাই করতে হবে। যদি একটু ডক্টর রাকিব, আপনার কি মনে হয় আসলে বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন পর কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যদিও এই চুক্তি নিয়ে তিনিও বলেছিলেন যে বিএনপি জামায়াতের সাথে আলাপ করে এই বাণিজ্য চুক্তিটা করেছিলেন, কিন্তু এরপরে বিএনপির পক্ষ থেকেও বা কোনো ভালো কোনো আসে নাই, বক্তব্য আসে নাই আসলে তাদের সাথে কথা বলেছেন কিনা। কিন্তু তিনি গতকাল সম্ভবত সংসদে বলেছেন, এই চুক্তির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা জোরদার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করবে এই চুক্তি। কিন্তু যারা রাজনীতি বিশ্লেষক তারা বলেছেন এটা একপক্ষীয় চুক্তি হয়েছে। আপনি কি বলবেন আসলে? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমাদের যে চুক্তিটি হয়েছিল 9 ফেব্রুয়ারিতে, এবং আমাদের কাছাকাছি চুক্তি করেছিল মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া। তো মালয়েশিয়া টোটাল এটা বাতিল করে দিয়েছিল, কারণ 20 ফেব্রুয়ারি আমেরিকার আদালতে এই চুক্তিটাকে অবৈধ ঘোষণা করে ওদের হাইকোর্ট এটা খারিজ করে দেয়। তারপরে কম্বোডিয়াটাকে স্থগিত করে, ইন্ডিয়া স্থগিত করে। তো ডেফিনেটলি এখানে অনেক কিছু রয়েছে, যেমন এখানে এই চুক্তির মধ্যে 119 বার শ্যাল বলা হয়েছে, মাত্র 3 বার উইল বলা হয়েছে। অনেক কিছু বাংলাদেশকে বাধ্য করা হয়েছে। কিন্তু ধরেন, যেহেতু চুক্তিটা সই হয়ে গেছে, এটা পার্লামেন্টে ওঠারও একটা সুযোগ আছে। এবং যেহেতু তোলার কথা বলার পরেও তো তোলা হয়নি। হ্যাঁ, তোলা হয় না। এই কারণে আমার কাছে যেটা মনে হয়, যেটা ইলেকশনের আগে যেহেতু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটা আসলে সব দলের সাথে আলোচনা করেই করা হয়েছে। এখানে ফুয়াদ ভাইরা তখন ঐক্যমত কমিশনে ছিলেন, বা ওনারাও একটা পার্টনার ছিলেন। এখন ওনাদের সাথে আলোচনা হয়েছে কিনা আমি জানি না, মনে করছেন না, ওনাদের সাথে আলোচনা হয়েছে কিনা জানি না। কিন্তু এর ফাঁকে তো 14টি বই কেনার জন্য তো হয়ে গেছিল না, হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনাকে ওয়ার্ল্ড বিশ্ব ব্যবস্থাটা বুঝতে হবে, ওয়ার্ল্ড অর্ডারটা বুঝতে হবে। ধরেন বিশ্ব কিন্তু এখন এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম। তো আর্টিকেলের মধ্যে লেখা আছে যে থুসিডিডিস যে ফাঁদটা, এটার মধ্যে সেটা মূলত উঠতেছিল যে আমেরিকা, চায়না এবং ইরানের সাথে, ইসরায়েলের সাথে যে চুক্তি হচ্ছে, এই চুক্তির প্রেক্ষিতে আলোচনাটা আসলো, এবং চায়না যে বৈশ্বিক ব্যবস্থা। তো ওই ফাঁদের মধ্যে দিয়ে আসলে ধরেন পেলোপেশিয়ানের যে যুদ্ধটা হয়েছিল খ্রিস্টপূর্ব 404 থেকে 431 সালে, তখন দেখা গেছে যে স্পার্টা এবং এথেন্সের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, তো সেখানে এই যুদ্ধের মধ্যে উনি নিজেও একজন সেনাপতি ছিলেন, যার নামকরণ করা এই ফাঁদটা। তো এই ফাঁদের মধ্যে হচ্ছে, যখন দুইটা শক্তি সুপার পাওয়ার যখন কাছাকাছি চলে আসে, তখন একজন ইনসিকিউরিটি ফিল করে, আরেকজন হচ্ছে তার আধিপত্যটা বিস্তার অক্ষুণ্ণ রাখতে চায়। তো সে তখন হচ্ছে তারা যুদ্ধটা বাদিয়ে দেয়। তো এই মুহূর্তে যে বিশ্ব ব্যবস্থা রয়েছে, বিশ্ব ব্যবস্থা অনেকে মনে করছেন যে চায়না এবং আমেরিকার ওয়ার্ল্ডের যে গ্লোবাল অর্ডারটা, সেই গ্লোবাল অর্ডারটা আসলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাবে না। কারণ বিগত 30 ইয়ার্সে চায়না যে ডেভেলপটা করেছে, ধরেন সারা ওয়ার্ল্ডে টোটাল যে উৎপাদনশীলতা 1995 সালে চায়নার ছিল মাত্র 5%। তো সেখানে চায়না এখন টোটাল 20% হয়ে গেছে টোটাল ওয়ার্ল্ডের। তারপরে চায়না ওই সময় আমেরিকা ছিল ধরেন 28%, উল্টো আমেরিকার কমেছে। তো বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যে এখন আমরা যে মেরুকরণটা দিকে যাচ্ছে, ধরেন সামরিক ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, আমার তো সে রাইট পিকটা চুজ করতে হবে। তো সেক্ষেত্রে ধরেন এখানে আমরা বাংলাদেশ ফার্স্ট নীতি বলছি, এবং আমরা গ্লোবাল ডিপ্লোমেসির একটা বহুমুখীকরণের কথা বলছি। তো সেক্ষেত্রে ধরেন আপনার কোনো না কোনো দিকে যেতেই হবে, আপনার মানে ডান বা একাধিক নৌকা দেওয়ার সুযোগ নাই। তো সেক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন যে আমাদের এখানে অনেক সুযোগ তৈরি করে দিবে, এবং এর প্রেক্ষিতে আমরা দেখলাম পরবর্তী সময় বাংলাদেশ প্রথম দক্ষিণ এশিয়ান দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপের সাথে পিসিএ চুক্তি সাইনিং করলো, এবং আমাদের যে এলডিসি গ্রাজুয়েশন সেটাকে 3 বছর আপগ্রেড করা হলো, 3 বছর ডিলে করা হলো পরবর্তী সময়। তো সেক্ষেত্রে হয়তো আগামী দিনে, এটা এখনই কমেন্টস করাটা খুব টাফ, আমি হাইপোথেটিক্যালি বলি, সেক্ষেত্রে ধরেন আমাদের হয়তো বিনিয়োগের সুযোগটা তৈরি হবে,
বা অনেক বেনিফিশিয়ারি পাবো আমরা, কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক কিছু ছাড়ও দিতে হবে, এটা ট্রু, এটা কোনো অস্বীকার করার কিছু না। কিন্তু আমরা মনে করি যে ধরেন যেহেতু আমাদের এই চুক্তিটা ঠিক হয়েছে কিনা এটা আপনি একটু না, আমি আপনাকে বলি সেখানে অসম চুক্তি রয়েছে, ডেফিনেটলি এটা আমি এগ্রি করি আপনার সাথে, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ক্লজগুলো, সেই ক্লজগুলোর ব্যাপারে আমি মনে করি যে পার্লামেন্টে এটা আরো স্বাধীনভাবে আলোচনা করা উচিত। কারণ হচ্ছে কি ধরেন ইন্টিরিয়াম টাইম এটাকে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছু ফাঁক ফোকর রয়েছে, যেমন রুমিন ফারহানা মানে রাইটলি অ্যাড্রেস করেছেন, তাই মনে করি যে আলোচনাগুলো হতে পারে, হওয়ার পরবর্তী সময় আমরা যেটা ভালো হয় সেটা আমরা রাখবো, যেটা ভালো হয় না সেটা রাখবো না, কারণ এটা 2 মাসের নোটিস, এটা ক্যান্সেল করা যাবে, এটা কোনো আহামরি কিছু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্যান্সেল করতে পারবে আদৌ মনে হয় না, সেটা তো পরের লাভ, কিন্তু আমি আপনাকে বলছি কি পারবে কি পারবে না, বাণিজ্য মন্ত্রী বলে দিয়েছেন ক্যান্সেল করার কোনো সুযোগ নাই, কিন্তু আবার এটাও বলেছেন যে এটা পার্লামেন্টে পরবর্তী সময়ে ওঠার সুযোগ রয়েছে, এই কথাটাও বলেছেন। সেক্ষেত্রে আপনি যদি এভাবে বলি আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে সেখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, সেক্ষেত্রে চীনমুখী যদি হয়, শুধু চীনমুখী না, শুধু আমি প্রশ্নটা করি, বাংলাদেশ চীনমুখী হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেটাকে সহজভাবে মেনে নেবে কিনা, বিশেষ করে সামরিক ক্ষেত্রে বা সামরিক জিনিস অস্ত্র কেনার ক্ষেত্রে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। হ্যাঁ, শুধুমাত্র চীন না, সেখানে বলা আছে যে ধরেন আমেরিকার সাথে সাংঘর্ষিক এমন কোন দেশের সাথে একইরূপ অন্য কোনো চুক্তি করা যাবে না, এবং সেক্ষেত্রে আপনি যেটা বলছেন সেক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি এর প্রমাণ কিন্তু দেখতেছি না। কারণ হচ্ছে কি অলরেডি চীনের সাথে আমাদের ড্রোন ফ্যাক্টরি, সামরিক চুক্তি, আবার চীনের 10 JCA যে যুদ্ধ বিমানগুলো, সেগুলো কিনা আবার সরকার অগ্রসর। সুতরাং সরকার ওই চুক্তিতে সাইন করেছে ঠিকই, কিন্তু ওই চুক্তি সাইন করার কারণে যদি বাকিগুলো বন্ধ করতো তাহলে তো সিন সাপোর্টটা হতো না। সুতরাং আমি মনে করি যে সরকার এগ্রি করেছে, কিন্তু এখানে কতটুকু মানবো কতটুকু মানবো না, সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার নিজে এটা ঠিক করবে। একটা কথা, 2 নম্বর কথা আমি শেষ করি, সেক্ষেত্রে আপনাকে মাথা রাখতে হবে যে একটা আমেরিকার 2টা চুক্তির ব্যাপারে অনেকদিন থেকে বাংলাদেশে চাপ দিয়ে আসতেছিল। এটা সম্ভবত 2018 সালে প্রথমে শুরু হয়েছিল, 2022 সালে কঠিনভাবে চাপ দেওয়া শুরু করলো যখন পিটার ছিল এখানে অ্যাম্বাসেডর। আকসা এবং জিসিমিয়া চুক্তি, যেটা শেখ হাসিনা সাইন করেনি, ইন্টারিম টাইমে ওটা আলোচনা হয় নাই। তো সুতরাং আমরা মনে করি ধরেন এই সরকারকে নিশ্চয়ই চাপটা দিবে। তো সরকার আসলে বাংলাদেশের জন্য যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, আপনার এই মেরুকরণের পথে আপনার সুপার পাওয়ার বা আপনার বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক থাকতে হবে, কারোর সাথে আপনার অর্থনৈতিক সম্পর্ক, কারোর সাথে মিলিটারি সম্পর্ক, কারোর সাথে সামরিক জোট, কারোর সাথে বিভিন্ন এই যে কোঅপারেশন জোটগুলো, অ্যালাইনমেন্টগুলো, সেগুলো রাখতে হবে। কিন্তু আমরা মনে করি ধরুন জনগণের সার্বভৌমত্ব বিকিয়ে নয়, এটা হচ্ছে আমাদের মূল ম্যান্ডেট, মানে সেই পথে হাঁটবে সরকার। বেসির আসাদুজ্জামান ফুয়াদ, 10 জন শিক্ষা মন্ত্রণালয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তা একটা সিদ্ধান্ত হয়েছে যে পাঠ্য বইগুলোতে, অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধের স্মৃতিশীল 2টি প্রবন্ধের আলোকে নতুন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। সেই সাথে যদি বলি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাবেক শরীফ ওসমান হাদির কাহিনীও বা গল্প, বীরত্বগাথা এখানে তুলে ধরা হবে। তো সেক্ষেত্রে একটি আলোচনা সভায় মাসুদ কামালের একটি অন্য মঞ্চ অনুষ্ঠানে জয় মামুনকে অতিথি করা হয়েছিল। তিনি বলেছেন, অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে কথাটা বলেছেন তিনি বলতে, পাঠ্যপুস্তকে হাদির বীরত্বগাথা কাহিনী রাখা আত্মঘাতী, যেখানে অনেকের যদি বলি মহান মুক্তিযুদ্ধের সময় অনেকে যারা অবদান রেখেছে তাদের কাহিনীতে, তাদের গল্পগুলো তো পাঠ্য বই উঠে নেই। এমন কি কাজ করেছেন যে শরীফ ওসমান হাদির বই গল্প বা বীরত্বগাথা পাঠ্য বইয়ে তুলে ধরা হবে? এর আগে আমি একটু আপনার যে ট্রেড নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে কনটেক্সটটা ভাবেন, কোন কনটেক্সটে ট্যারিফের আলোচনাটা হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসছে হচ্ছে যে আইডিয়ার উপরে ভিত্তি করে যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। কেন? কারণ আমার অর্থনীতি পড়ে যাচ্ছে, আমার ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি, সারা দুনিয়া থেকে আমি জিনিসপত্র এনে আমার দেশ ডাম্প করতেছি, আমার এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না। সো সে এসে কী করেছে যে আমার দেশে এক্সপোর্ট বাড়াইতে হবে, সারা দুনিয়া থেকে এক্সপোর্ট এখানে ঢুকতে হবে। তো এই জন্য সে একটা আইডিয়া ডেভেলপ করছে যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট। যেই দেশে আমি যত শতাংশ ট্যারিফ দিয়ে ঢুকি সেই দেশের পণ্য এত শতাংশ ট্যারিফ দিয়ে ঢুকবে, একটা কমন ফ্রেমওয়ার্ক। এবং এইটা সে করেছে কিসের ভিত্তিতে? যে আপনার একটা হলো যে আমেরিকান আইন এবং WTO এর ফ্রেমে এই জিনিসগুলো আছে, মোস্ট ফেভার্ড নেশন MFN এর রেগুলেশনে অলরেডি একটা ট্যারিফ ট্যাক্স সিস্টেম কিন্তু আছে আমেরিকার সাথে, যেটা ধরেন আমাদের দেশে এখন আমাদের দেশের থেকে 14 to 19% ভেরিয়েবলি, গার্মেন্টস প্রোডাক্টে এটা 14 to 16% হয় আর কি। এর বাইরে হচ্ছে যে আপনার আর্টিকেল 24 যেটা WTO এটা সে ইনভোক করছে ইমার্জেন্সি আকারে, যে আমার দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থা, অথবা আমাকে এখন ট্যারিফ নতুন করে সাজাইতে হবে, রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট যেটা সে করলো আর কি। করে যে জিনিসটা সে চাপায়া দিচ্ছে, এই জায়গাটাতে আপনার সাথে আমেরিকার এই চাপ নেয়া না নেয়ার ক্ষমতার ভারসাম্যটা আসলে কতটুকু? আপনি এমন দেশ কিনা যে আমেরিকা এরকম একটা ট্যারিফ আপনার দেশে চাপায়া দিবে, আপনি নিবেন না। যারা মেনে নেয় নাই তাদের উপরে কি করেছে? আমাদের উপরে প্রথমে 39% দিল, অ্যাগ্রিমেন্ট করে কি করেছে, এটাতে আপনার 19% নিয়ে আসছে। যেহেতু যদি ট্রেড অ্যাডজাস্টমেন্ট করেন এটা কোনো কোনো জায়গাতে 0 হয়ে যাবে,
ভারত মাতব্বরি করতে গেছিল, ভারতের উপরে ট্রেড ডাবল করে দিছে না, ক্লোজ টু 50% করে দিয়েছে না, তখন এই সুশীল এই বুদ্ধিজীবীরা যারা আমাদেরকে ইংরেজিতে শ্যাল আর উইল শিখাইতেছে এখন, তারা তখন কি বলতো? বাংলাদেশ সরকার ফেল করছে, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন একটা মানে ওয়ার্কিং ট্রেড এগ্রিমেন্ট করতে পারে নাই, ট্যারিফ এগ্রিমেন্ট করতে পারে নাই। আপনি তো এখানে আমরা উই আর টকিং অ্যাবাউট $6 to 8 বিলিয়ন, ভারতের উপরে তো $500 বিলিয়ন চাপায় দিচ্ছে, সে আলোচনা নাই কেন? মানে আপনি আমার উপরে বলতেছেন যে আমার উপরে অত এত 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 বিলিয়ন ডলার চাপায় দিচ্ছে, আপনার যাদের কারণে এই বয়ান আজকে, তাদের দেশে $500 বিলিয়ন চাপায় দিচ্ছে। সাউথ কোরিয়াতে দেখলাম $350 বিলিয়ন চাপায় দিয়েছে। সাউথ কোরিয়া তো এলাই, তার মিত্র দেশ, ধনী দেশ, সামরিক জোটের সদস্য, তার ওখানে সেনার বেজ আছে আপনার। তো সারা দুনিয়াতে চায়নায় কোনো কোনো প্রোডাক্টের উপরে 500% করে দিয়েছে। এখন বুঝতে হবে যে আপনি ট্রাম্পের আমলে এইটা ডিল করতেছেন। এই সময় বিষয় হচ্ছে আপনাকে বুদ্ধিদীপ্তভাবে অত্যন্ত একটা ঠান্ডা মাথায় এটা এগ্রিমেন্টটা করতে হবে। এবং আমি এই এগ্রিমেন্ট পড়ে মনে হয়েছে আমাদের কমার্স অ্যাডভাইজার, এখন পররাষ্ট্রমন্ত্রী, ওনারা ব্রিলিয়ান্টলি এই এগ্রিমেন্টটা করেছেন। এর থেকে বেটার এগ্রিমেন্ট ওই গিভেন সার্কামস্ট্যান্সেসে এটা করা যেত না। মাননীয় প্রধানমন্ত্রী তখনও নির্বাচিত হয় নাই, তখন কিন্তু তার সাথেও বিজনেস ট্রেড যে অ্যাম্বাসেডার আসছেন এসে কিন্তু দেখা করেছেন। এই ট্রেড নিয়ে কিন্তু সব পক্ষের সাথে আলোচনা হয়েছে, কারণ রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপির সাথে আলোচনা না করে, কনফার্ম না করে এটা সাইন করা হয়নি, এটা আমি জানি। সবার সাথে আলোচনা করা হয়েছে। অনেক অ্যাডভাইজাররা বলছেন আমি জানি না। ভাই সবার সব কিছু জানতে হবে কেন? তারেক রহমান মালয়েশিয়াতে গিয়ে কি করবে না করবে এগুলো মন্ত্রীরা সবাই জানবে নাকি? স্পোর্টস মন্ত্রীর কাজ কি? উপদেষ্টাতে অনেকে তো সেটা অস্বীকার করেছে। না জানে না, ফাইন তো। মানে মালয়েশিয়াতে গিয়ে তারেক রহমান কি করবে, চায়নায় গিয়ে কি করবে, এটা ওই ক্রীড়ামন্ত্রী জানার দরকার কি? তার কি কাজ ওখানে? দরকার নাই তো। রেলেভেন্ট মিনিস্টার যে যার সাথে যেটা সংশ্লিষ্ট সে সেটা নিয়ে কথা বলবে। যেভাবে আপনি নুরুল হক নূরের ব্যাপারে কোট করলেন কেন? নুরুল হকের নূরের থেকে বড় পাওয়ারফুল মন্ত্রী নাই, তাকে তো কোট করেন নাই। কারণ মালয়েশিয়াতে সে রেলেভেন্ট, আরিফ ভাই ওখানে রেলেভেন্ট, মাহাদি আমিন ওখানে রেলেভেন্ট। তো যে রেলেভেন্ট, বাণিজ্য উপদেষ্টা রেলেভেন্ট, পররাষ্ট্র উপদেষ্টা, উপমন্ত্রী যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, ডিল করছেন, কোনো রেলেভেন্ট ওরা করেছেন, কোনো সমস্যা দেখি না। এর থেকে বেটার কাজ করা যেত। এখন বাংলাদেশ কি করেছে আসলে? আমেরিকার সাথে আমার $8 বিলিয়ন একটা বিজনেস আছে। এটাতে হলো ধরেন আমরা $8 বিলিয়ন মতো এক্সপোর্ট করি, 2 to 2.5 বিলিয়ন আমরা আবার ইম্পোর্ট করি। আমেরিকার সাথে আমরা শুধু ট্রেড অ্যাডজাস্টমেন্ট করেছি, যেটা হচ্ছে যে আমি তুলাটা $2.5 বিলিয়ন $3 বিলিয়ন ভারত থেকে না কিনে আমি আমেরিকা থেকে কিনবো। এবং এখানে একটা প্রভিশন আছে, আপনি যে জিনিসটা আমেরিকা থেকে ইম্পোর্ট করবেন ওই জিনিসটা দিয়ে আপনি যা বানাবেন সেটা যদি আপনি আবার আমেরিকাতে পাঠান তাহলে আপনার জিরো ট্যারিফ। তাহলে আমেরিকাতে আমাদের এক্সপোর্টের 96% হচ্ছে আরএমজি। আমি যদি কটনটা আমেরিকা থেকে কিনি তাহলে আমার ডিউটিটা ফ্রি হয়ে যাচ্ছে, জিরোতে চলে যাচ্ছে। তাহলে এখানে আমার লাভ হলো না লোকসান হলো? বিমান আপনার কেনা লাগতো, এটা কিন্তু প্যারালাল এগ্রিমেন্ট। এইটার কারণে বোয়িং কেনা লাগছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার মনে থাকার কথা যে এর আগে এয়ারবাস কিনবেন না বোয়িং কিনবেন, এই তর্ক আলোচনা কিন্তু এর আগে থেকে চলতেছিল। হাসিনা তখন ফ্রান্সের প্রেসিডেন্টকে আনবার জন্য একটা এমওইউ করলো এয়ারবাস, এবং সেটার জন্য আসছে, মূলত আসছে ওটার জন্য। এক্স্যাক্টলি, এর হাসিনা লেজিটিমেসির জন্য সে করেছে। আপনি কোন ফ্লিট দেবেন, আপনার ফ্লিটের সাথে এইটার অ্যাডজাস্টমেন্ট। আমাদের যে নিড, আমাদের যারা বিমান নিয়ে কাজ করেন এই বিশেষজ্ঞ আছেন তারা বলছেন আমাদের 47টার মতো এখন প্লেন দরকার। এখন আপনি বোয়িং এর ডিলটা ভালো